আসসালামু আলাইকুম। আমি মাহমুদা আক্তার, সহকারী শিক্ষিকা, বাজিতপুর হাজারা খাতুন উচ্চ বিদ্যালয়, শিবচর, মাদারীপুর। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে অনলাইন ক্লাসে দশম অধ্যায়ের উপরে আলোচনা করব। দশম অধ্যায়ে আছে আমাদের দশম অধ্যায়ে আছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। দশম অধ্যায় আছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। এক্ষেত্রে আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করব। ভূপ্রকৃতি দেশের কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূপ্রকৃতির প্রভাব অপরিসীম। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূপ্রকৃতির প্রভাব অপরিসীম। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। আর বদ্বীপ হচ্ছে তোমার ব আকৃত যে দ্বীপ, বর আকৃতির। গঙ্গা নদী পশ্চিম, ব্রহ্মপুত্র নদ উত্তর, সুরমা ও কুশিয়ারা নদী উত্তর পূর্ব দিক থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করে একযোগে বিশাল দ্বীপের সৃষ্টি করেছে। স্থায়ী বসবাসের জন্য সমভূমি আদর্শ। বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি। বাংলাদেশের সমগ্র অঞ্চল হচ্ছে তোমার বিস্তীর্ণ সমতল ভূমি বা সমভূমি। আর স্থায়ীভাবে বসবাসের জন্য সমভূমি আদর্শ। বাংলাদেশে সামান্য পরিমাণে উচ্চভূমি রয়েছে। এবার আসো, ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে কয় শ্রেণীতে ভাগ করা যায় বা কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে ওই সম্পর্কে আলোচনা করব। দেখা যায় যে ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত 3 শ্রেণীতে ভাগ করা যায়। 1 নম্বরে আছে তোমার টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। 2 প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। 3 নম্বরে আছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে যে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে বা ভাগ করা গেছে, 1 নম্বরে আছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। এবার আমরা আলোচনা করব টারশিয়ারি যুগের পাহাড়সমূহ সম্পর্কে। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বাংলাদেশের দক্ষিণ পূর্ব, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ অঞ্চলের অন্তর্গত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে, তাই এগুলো টারশিয়ারি যুগের পাহাড় নামে খ্যাত। এই পাহাড়গুলো আসামের লোসাই এবং মিয়ানমারের আরকান পাহাড়ের সমগোত্রীয়। এই পাহাড়গুলো বেলে পাথর, শেল পাথর ও কর্দম দ্বারা গঠিত। এখানে প্রশ্ন থাকতে পারে, টারশিয়ারি যুগের ছোট প্রশ্ন থাকতে পারে যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ কি কি দ্বারা গঠিত। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ হচ্ছে তোমার বেলে পাথর, শেল এবং কর্দম দ্বারা গঠিত। এই অঞ্চলের পাহাড়গুলোকে আবার 2 ভাগে ভাগ করা যায়। টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে আবারও 2 ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, 2 উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহের আলোচনা। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ অঞ্চলের অন্তর্গত।
দক্ষিণ পূর্বের এই পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। দক্ষিণ পূর্বের পাহাড়গুলোর গড় উচ্চতা হচ্ছে 610 মিটার। 1230 মিটার উচ্চতা বিশিষ্ট শৃঙ্গ কিউক্রাডং এই অঞ্চলের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। সাম্প্রতিককালে বান্দরবনে আরও একটি শৃঙ্গ আবিষ্কৃত হয়েছে, এর নাম তাজিং ডং বা বিজয়। এর উচ্চতা হচ্ছে 1220 মিটার। এটি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। দেখা যায় যে এখান থেকে তোমার জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ছাত্রছাত্রীরা তোমরা ছোট প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তুলে রাখবে বা মনে রাখবে। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর কি আসবে? বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডং বা বিজয়। এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 1230 মিটার। তাজিং ডং এর উচ্চতা হচ্ছে 1280 মিটার। এটি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাজিং ডং বা বিজয়। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডং বা বিজয়। খ, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর পূর্বাংশ ও মৌলভীবাজার হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলোর গড় উচ্চতা 244 মিটারের বেশি নয়। উত্তরের পাহাড়গুলো স্থায়ীভাবে টিলা নামে পরিচিত। এবার আলোচনায় আসা যাক যে প্লাইস্টোসিন কালের সোপান বলতে আমরা কি বুঝি? প্লাইস্টোসিন কালের সোপান 2 নম্বর হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ আনুমানিক 25,000 বছরের পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলে। আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলে। উত্তর পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওলের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় এ উচ্চভূমি বা অঞ্চলের অন্তর্গত। প্লাইস্টোসিন কালের এসব সোপান গঠিত হয়েছে বলে ধারণা করা হয়। নিচে এসব উচ্চভূমির বর্ণনা দেওয়া হলো। বরেন্দ্রভূমি দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় 9,320 বর্গ কিলোমিটার এলাকায় বরেন্দ্রভূমি বিস্তৃত। প্লাবন সমভূমি হতে এর উচ্চতা 6 থেকে 12 মিটার। এই স্থানের মাটির ধূসর ও লাল বর্ণের। বরেন্দ্রভূমির যে পাহাড়গুলো বা স্থানের সমভূমি, এটি হচ্ছে স্থানের মাটি হচ্ছে ধূসর এবং লাল বর্ণের। তারপরে আছে মধুপুর ও ভাওলের গড়। টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় মধুপুর ও গাজীপুর জেলায় ভাওলের গড় অবস্থিত। এর আয়তন হচ্ছে প্রায় 4,130 বর্গ কিলোমিটার। সমভূমি থেকে এর উচ্চতা প্রায় 30 মিটার। মাটির রং লালচে ও ধূসর। লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত এই পাহাড়টি বিস্তৃত। কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত লালমাই পাহাড়টি বিস্তৃত। এর আয়তন প্রায় 34 বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা 21 মিটার। এরপরে আছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। সাম্প্রতিককালের
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, কালের প্লাবন সমভূমি। 3 নম্বর আছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং প্লাস্টোসিন কালের সোপানসমূহ ছাড়া সমগ্র বাংলাদেশ নদী বিধৃত এক বিস্তীর্ণ সমভূমি। অসংখ্য ছোট বড় নদী বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে রয়েছে। সমতল ভূমির উপর দিয়ে এই নদীগুলো প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এই প্লাবন সমভূমি গঠিত হয়েছে। সাম্প্রতিককালে প্লাবন সমভূমি কিভাবে গঠিত হয়েছে? যে বছরের পর বছর বন্যার প্লাবিত হয়ে বা নদীগুলো প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়ে বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এই প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এই প্লাবন সমভূমির আয়তন প্রায় 1,24,266 বর্গ কিলোমিটার। সাম্প্রতিককালে প্লাবন সমভূমির এদিকে তোমার ছোট প্রশ্ন থাকতে পারে বা জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে। সাম্প্রতিককালের প্লাবন সমভূমির সাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত? সমভূমির আয়তন কত? সাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত? এর উত্তর হচ্ছে 1,24,666 বর্গ কিলোমিটার। এই সমভূমি বাংলাদেশের উত্তর অংশ থেকে উপকূলের দিকে ক্রম নিম্ন। এই সমভূমি বাংলাদেশের উত্তর অংশ থেকে উপকূলের দিকে ক্রম নিম্ন। সুন্দরবন অঞ্চলে প্রায় সমুদ্র সমতলে অবস্থিত। সমুদ্র সমতল থেকে বাকি অঞ্চলগুলো যেমন দিনাজপুরের উচ্চতা 37.50 মিটার, বগুড়ার উচ্চতা 20 মিটার, ময়মনসিংহের উচ্চতা 18 মিটার এবং নারায়ণগঞ্জ ও যশোরের উচ্চতা 8 মিটার। এই অঞ্চলে বিক্ষিপ্তভাবে অসংখ্য জলাভূমি ও নিম্নভূমি ছড়িয়ে আছে। এর কিছু সংখ্যক পরিত্যক্ত অশ্বক্ষুরাকৃত নদী খাত। এর কিছু সংখ্যক পরিত্যক্ত যেগুলো কাজে আসে না, অশ্বক্ষুরাকৃত, অশ্ব হচ্ছে তোমার ঘোড়ার ক্ষুরা আকৃতির মতো নদী খাত রয়েছে। স্থানীয়ভাবে এগুলোকে বিল, ঝিল ও হাওর বলে। স্থানীয় ভাষায় বা স্থানীয়ভাবে দেখা যায় যে গ্রাম বাংলা এগুলোকে বিল, ঝিল এবং হাওর বলে। এদের মধ্যে চলন বিল, মাদারীপুর বিল ও সিলেট অঞ্চলের হাওরসমূহ বর্ষার পানিতে পরিপূর্ণ হয়ে হ্রদের আকার ধারণ করে। সমগ্র সমভূমির মাটির স্তর খুবই গভীর এবং ভূমি খুবই উর্বর। সাম্প্রতিককালের প্লাবন সমভূমিকে আবারও কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন রংপুর ও দিনাজপুরের পাদদেশীয় সমভূমি। 2. ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহ, জামালপুর, পাবনা, কুমিল্লা, নোয়াখালী, সিলেটের অন্তর্গত বন্যা প্লাবন সমভূমি। 3. ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা ও ঢাকা অঞ্চলের অংশবিশেষ নিয়ে বদ্বীপ সমভূমি। 4. নোয়াখালী ও ফেনী নদীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত চট্টগ্রামের উপকূলীয় সমভূমি। 5. খুলনা ও পটুয়াখালী অঞ্চল এবং বরগুনা জেলার কিয়দংশ নিয়ে স্রোতজ সমভূমি। বাংলাদেশের অঞ্চলগুলোর মাটি খুবই উর্বর বলে কৃষিজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বাংলাদেশের অঞ্চলগুলোর মাটি খুবই উর্বর বলে কৃষিজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
যে বাংলাদেশের ভূপ্রকৃতির আলোচনার পরিপ্রেক্ষিতে ভূপ্রকৃতির আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের আগামী ক্লাসের জন্য পড়া থাকবে দশম অধ্যায়ের 162 পৃষ্ঠায় 162 পৃষ্ঠায় 1 নং সৃজনশীল পড়া 1 নং সৃজনশীল প্রশ্ন পড়া। এক নং সৃজনশীল প্রশ্ন পড়া থাকবে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ বা বাংলাদেশের ভূপ্রকৃতির আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের বাড়ির কাজ থাকবে 162 পৃষ্ঠা 1 নং সৃজনশীল প্রশ্ন। 1 নং সৃজনশীল প্রশ্নে আছে তোমার ক নম্বরে আছে যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? আমরা ইতিমধ্যেই পেয়েছি যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডং বা বিজয়। খ প্রশ্ন আছে প্লাইস্টোসিন কালের সোপান বলতে কি বোঝায়? প্লাইস্টোসিন কালের সোপান সম্পর্কেও আমরা আলোচনা করছি। প্লাইস্টোসিন কালের সোপান হচ্ছে তোমার আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কালের সোপান বলে। উত্তর পশ্চিমাংশের বরেন্দ্র ভূমি, মধ্যভাগের মধুপুর ও বাউলেরগড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় প্লাইস্টোসিন কালের সোপানের অন্তর্ভুক্ত। গ নাম্বার আছে যে মানচিত্রে চিহ্নিত স্থানের ভূপ্রকৃতি বর্ণনা করো। যে 1 নং সৃজনশীল 162 পৃষ্ঠায় যে চিত্র দেওয়া আছে এর ভিতরে দেখা যায় যে এক জায়গায় আছে কিউ দিয়া আরেক জায়গায় আছে আর চিহ্নিত স্থান মানচিত্রে। মানচিত্রে চিহ্নিত স্থানের ভূপ্রকৃতির ব্যাখ্যা আলোচনা করবা। আর গহ প্রশ্ন কিউ ও আর চিহ্নিত স্থান দুটির মধ্যে কোনটি সাদৃশ্য আছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করো। কিউ ও আর চিহ্নিত স্থানের মধ্যে কোনো সাদৃশ্য মানে মিল আছে কিনা সে সম্পর্কে তুমি তোমার যুক্তির পক্ষে উপস্থাপন করবা। তো শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাছে থাকবে 162 পৃষ্ঠা যে সৃজনশীল প্রশ্ন আছে 1 নম্বর প্রশ্নটা সলভ করবা। যে বাংলাদেশের 1 নম্বর যে সৃজনশীল প্রশ্ন আছে প্রশ্নটা সুন্দরভাবে পড়বা। এটাই তোমাদের বাড়ির কাজ 162 পৃষ্ঠায়। এইগুলো আমি আমার ক্লাস শেষ করলাম। শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে। করোনার এই পরিবেশে দেখা যায় তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।